প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এমবিএ স্টুডেন্ট তাদেরকে আমি আজকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি তোমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পড়িয়ে থাকি। তো আজকে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের প্রথম যে তোমাদের অধ্যায়, সেই অধ্যায়ের কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাসটি এমবিএ ফাইনাল ইয়ারের ছাত্রদের জন্য। আজকে যে সাবজেক্টের আমি ক্লাস দেবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আমাদের টপিকস হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এবং আজকে এটি ক্লাস নাম্বার 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব ইম্পর্টেন্স অথবা অ্যাডভান্টেজেস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অর্থাৎ কৌশলগত পরিকল্পনার সুবিধাসমূহ বা গুরুত্ব। প্রথমেই দেখো, তোমরা একটা কথা বলতে হচ্ছে ব্যবসা অনেক সময় যুদ্ধের মতো। যুদ্ধ করতে গেলে যেমন অন্য একজন প্রতিপক্ষের সাথে ফাইট করে টিকে থাকতে হয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অন্য প্রতিপক্ষের সাথে ফাইট করে টিকে থাকতে হয়, অনেক সময় একাধিক প্রতিপক্ষের সাথে ফাইট করে টিকে থাকতে হয়। সুতরাং ব্যবসাটা অনেক সময় যুদ্ধের মতো কাজ করে। যুদ্ধে যেরকম একটা প্ল্যানিং অনুযায়ী আগাতে হয় এবং যার প্ল্যানটা যত ভালো, যে যত ভালোভাবে কাজ করতে পারে সে সাফল্য লাভ করে, ঠিক আমার ব্যবসার ক্ষেত্রেও পরিকল্পনা যদি সুন্দর হয়, কৌশলের মাধ্যমে তুমি পরিকল্পনা করে এগোতে পারো, তাহলে কিন্তু প্রতিযোগিতা অনেক সহজেই টিকে থাকতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা দেখি কৌশলগত পরিকল্পনা কী কী সুবিধাসমূহ রয়েছে। অ্যাটেন্ডিং অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্য অর্জন। কৌশলগত পরিকল্পনা একদিকে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য বা উদ্দেশ্য নির্দিষ্ট করে, অন্যদিকে এই উদ্দেশ্য কীভাবে অর্জন করা যায় সে সম্পর্কে আমাদের ধারণা দেয়। নির্ধারিত উদ্দেশ্য ও কর্মপদ্ধতির আওতায় প্রতিষ্ঠানের যাবতীয় কাজকর্ম করা হয়। এখন দেখো, আসলে তোমার জানতে হবে যে তোমার আসলে টার্গেটটা কি। তোমার ব্যবসায় কি মুনাফা করাই মেইন টার্গেট, না সুনাম ধরে রাখা? যদি এমন হয় যে তোমার প্রতিষ্ঠানের এই বছর মেইন টার্গেট হচ্ছে আসলে সুনামটা পুনরুদ্ধার করা অথবা সুনাম ধরে রাখা, প্রফিট করার চাইতে সুনাম অর্জন করা যদি বেশি গুরুত্বপূর্ণ হয়, সেই অনুযায়ী তুমি যদি প্ল্যান করো, সেই অনুযায়ী পরিকল্পনা করো, তাহলে কিন্তু কর্মীদের কাজ করতে সুবিধা হবে। তারা কর্মীরা জানবে যে না, আমার মেইন টার্গেট হচ্ছে সুনাম ধরে রাখা। তখন তারা কী করবে, লাভ হয়তো কোনো জায়গায় কম করবে, তারা কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করবে। কিন্তু তোমার যদি কোনো পরিকল্পনা না থাকে, সেক্ষেত্রে কিন্তু, অথবা তোমার কোনো উদ্দেশ্য আছে কিন্তু সেই অনুযায়ী কোনো কর্ম পরিকল্পনা নেই, তখন কিন্তু তোমার উদ্দেশ্যটা অর্জন অনেক কঠিন হয়ে যায়। সুতরাং কৌশলগত পরিকল্পনা
আমাদের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। এরপর এর পরের পয়েন্ট হচ্ছে টু প্রিপেয়ার অপারেশনাল প্ল্যান, অর্থাৎ কার্য পরিকল্পনা প্রণয়ন। একটা প্রতিষ্ঠানে অনেক কর্মী থাকে, তার কাজ কি হবে সেটা পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায় স্ট্র্যাটেজিক প্ল্যানের কারণে। কার্য পরিকল্পনা প্রণয়নে কৌশলগত পরিকল্পনা সাধারণত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বস্তুতপক্ষে কৌশলগত পরিকল্পনা নির্দিষ্ট পন্থা অনুসরণ করে, যার ফলে নিম্ন স্তরের কর্মকর্তাগণ দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য কার্যিক পরিকল্পনা প্রণয়ন খুব সহজেই করতে পারে। ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, সম্পদের সদ্ব্যবহার। তোমার যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং সেই অনুযায়ী কাজ করো, তোমার সম্পদের সদ্ব্যবহার হবে, সময়ের অপচয় কম হবে। যেমন ধরো আগামীকালকে তোমার দুটি স্থানে যাওয়া দরকার। একটা হচ্ছে তোমার ব্যাংকে, এমন হতে তোমার কলেজে যেতে হবে এবং ব্যাংকে যেতে হবে। তো তোমার যদি প্ল্যান না থাকে তাহলে তুমি কী করলা, আগামীকালকে কী করতে হবে, তুমি প্রথমে কলেজে গেলে, কলেজ থেকে আবার বাসায় চলে গেলে, বাসায় যাওয়ার পর আবার তোমার মনে হলো যে আজকে ব্যাংকে যাওয়া দরকার, তুমি আবার বাসা থেকে ব্যাংকে গেলে, আবার বাসায় ফিরে আসলে। এখন তোমার যদি আজকে থেকে তুমি প্ল্যান করে রাখো যে আগামীকালকে কোথায় কোথায় যেতে হবে, তাহলে তুমি বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলে, কলেজ থেকে ব্যাংকে চলে গেলে, ব্যাংক থেকে আবার বাসায় চলে আসলে। এক্ষেত্রে তোমার সময় এবং অর্থ দুটি অপচয়ের হাত থেকে বাঁচবে। সুতরাং আমাদের সম্পদের সদ্ব্যবহার করতে হলে আমাদের পরিকল্পনা প্রয়োজন। পরিকল্পনা ছাড়া অনেক সময় সম্পদ নষ্ট হয়ে যায়, সময় নষ্ট হয়। আর ব্যবসার ক্ষেত্রে তো অনেক বড় একটা ব্যাপার। এক্ষেত্রে যদি আমাদের পরিকল্পনা না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সম্পদ এবং সময় দুটোরই অপচয় হওয়ার সম্ভাবনা থাকে। কৌশলগত পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ এবং এসবের উন্নয়নের উপায় নির্দেশ করে থাকে। বিভিন্ন প্রযুক্তি আমরা নিত্য নতুন দেখতে পাচ্ছি। কৌশলগত পরিকল্পনার কারণে এসব প্রযুক্তি আমরা কাজে লাগিয়ে আমাদের সম্পদ এবং সময়ের সদ্ব্যবহার করতে পারি। যেমন তোমরা দেখো, আমাদের ঢাকা শহরে সময়ের খুব অপচয় হয়। আমরা যখনই কোনো কাজে বের হই তখনই দেখা যায় যে আমাদের জ্যামে পড়তে হয়। আমাদের হয়তো আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা, কোনো ক্ষেত্রে 1.5 ঘন্টাও লাগতেছে। তো এই যে আমাদের সময়ের অপচয় হচ্ছে, এটা রোধ করার জন্য কী করা হচ্ছে, মেট্রো রেল করা হচ্ছে। মেট্রো রেলের মাধ্যমে আমরা ধারণা করছি যে আমাদের সময় অনেক সেভ হয়ে যায়। ঠিক তেমনি তোমার যে বিজনেস আছে অথবা যে ব্যবসা আছে, সেখানে সম্পদের সদ্ব্যবহার, সম্পদ এবং সময় সদ্ব্যবহার করতে হলে নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী আগাতে হবে। ফেসিং কম্পিটিশন, অর্থাৎ প্রতিযোগিতা মোকাবেলা করা। আমাদের এখন বেশিরভাগই ব্যবসা করতে গেলে দেখা যায় যে মার্কেটে অনেক প্রতিযোগী আছে, তাদেরকে কম্পিটিশন করে তাদের সাথে মোকাবেলা করে মার্কেট টিকে থাকে। তোমার যদি পরিকল্পনা থাকে যে অন্য কোম্পানি অথবা বাজারে তোমার অন্য একটা প্রোডাক্ট যদি বাজারে আসে, তখন তোমার কী করতে হবে সেটা যদি আগে থেকে তোমার প্ল্যান করা থাকে, তাহলে তুমি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবে এবং অন্য কোম্পানির সাথে খুব সহজেই টিকে থাকতে পারবে। তোমার যদি আগে থেকে প্ল্যান না থাকে যে বিরূপ পরিবেশে কী করতে হবে, সেক্ষেত্রে কী হবে, একটা বিরূপ পরিবেশের ক্ষেত্রে তোমার ডিসিশন নিতে দেরি হবে এবং এমন হতে পারে যে অন্য একটা কোম্পানির প্রোডাক্ট মার্কেট দখল করে ফেলেছে, সেক্ষেত্রে তোমার কী হতে পারে,
তোমার প্রফিট কম হতে পারে অথবা লসও হতে পারে। কম্পিটিশন ফেস করতে হলে আমাদের কৌশলগত পরিকল্পনা যদি থাকে, তাহলে আমরা কিন্তু বিরূপ পরিবেশে আমার কখন কী ব্যবস্থা নিতে হবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারব। প্রতিযোগিতামূলক পণ্য ব্যবসায় পরিবেশের বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বহুমাত্রিক প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা প্রতিযোগিতার অবস্থা ও প্রতিযোগিতার মোকাবেলা করে টিকে থাকতে অনেক সহায়তা করে। সুতরাং কৌশলগত পরিকল্পনা আমাদের বাজারে কম্পিটিশন ফেস করতে বা প্রতিযোগিতা মোকাবেলা করতে অনেক সহায়তা করে থাকে। ফেসিং ফিউচার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ ভবিষ্যৎ এবং পরিবেশ মোকাবেলা। দেখো, ভবিষ্যতে আমাদের কি হতে পারে আমাদের সেটা চিন্তা করতে হবে। যেমন ধরো, ছোট্ট একটা উদাহরণ দিই। এক সময় টাইপরাইটার মেশিন ছিল, অনেকে সেটা টাইপ করতো। এখন দেখবা তাদের বেশিরভাগই বেকার হয়ে গেছে। যারা ভবিষ্যতে কি আসতে পারে সেই জন্য কোনো চিন্তা ভাবনা করেনি, অথবা আসলেও তার সাথে খাপ খাইয়ে নিতে পারেনি, তাদের দেখবা যে আগের বিজনেসটা তারা কিন্তু আর করতে পারতেছে না, এবং নতুন যেটা সেটাও তারা তাকে শিখতে বলেছে। দেখো, যারা যখন টাইপরাইটার মেশিন ছিল, যখন কম্পিউটার চলে আসলো, তখন অনেকেই বুঝতে পারলো যে না, টাইপরাইটার মেশিন আর বেশি দিন থাকবে না। এবং তারা কেউ কেউ কাজ করার পাশাপাশি নতুন যে প্রযুক্তি সেটা তারা আয়ত্তে আনার চেষ্টা করবে। আস্তে আস্তে সে কম্পিউটারের যেই ব্যবহার সেটাও শিখে গেল। তো একসময় যখন টাইপরাইটার মেশিনের আর কাজে লাগছে না, তখন সে কিন্তু ভবিষ্যতের যে একটা ইনস্ট্রুমেন্ট সেটার সাথে ইউজ হয়ে গেল, সে সেটা ব্যবহার করতে শিখলো, এবং সে তার কিন্তু যেই ইনকাম সেটা ঠিক থাকলো। কিন্তু তাদের মধ্যে যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলো না, নতুন একটা প্রযুক্তি আসলো তার সাথে খাপ খাওয়াতে পারলো না, তারা কিন্তু ছিটকে পড়লো। সুতরাং তোমার ফিউচারে কী আসতে পারে এবং কী পরিবেশ হতে পারে সেটাও চিন্তা করতে হবে। নতুন প্রযুক্তি আসলে তার সাথে খাপ খাওয়াতে হবে। তাহলে কি হবে? তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে। সুতরাং কৌশলগত পরিকল্পনা আমাদের ভবিষ্যতে কি আসতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যৎ পরিবেশ কি হতে পারে, সেই ধারণা অনুযায়ী যদি আমরা পরিকল্পনাটা করি, তখন আমাদের প্রতিযোগিতায় টিকে থাকা অনেক সহজ হবে। এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ভবিষ্যৎ পরিবেশ প্রভাব মোকাবেলার ক্ষেত্রে কার্যকর কৌশলগত পরিকল্পনা প্রণয়ন আবশ্যক। সম্ভাব্য শক্তি, সামর্থ্য ও কর্মকৌশল বিবেচনায় এতে যথাযথ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হয়। ডিটারমিনিং ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ নির্দেশ। এই জাতীয় পরিকল্পনার মাধ্যমে বাজারে সহজেই প্রবেশ করা যায়। দীর্ঘ সময় ধরে বাজারে টিকে থাকা, উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ ও প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়, যেটা কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রপার ডাইরেকশন বা সঠিক নির্দেশনা। কৌশলগত পরিকল্পনা প্রতিষ্ঠানকে বাজেট, নীতি, কর্মপদ্ধতি, বার্ষিক কর্মপরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ এবং সার্বিক কর্মকাণ্ডে যথাযথ নির্দেশনা প্রদান করে থাকে। এতে বিভ্রান্তি ও ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা হ্রাস পায় এবং কর্মক্ষেত্রে মিতব্যয়িতা অর্জন ও দক্ষভাবে কার্য সম্পাদন সহজ হয়। ডিটারমাইনিং প্রফিট ভলিউম, অর্থাৎ মুনাফার পরিমাণ নির্ধারণ। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে
কার্যকর বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হয়। এতে একজন বিনিয়োগকারী কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবে, এর থেকে সম্ভাব্য মুনাফার পরিমাণ কেমন হবে ইত্যাদি বিষয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন সহজ হয়ে থাকে। যেমন ধরো, তোমার এই বছর টার্গেট কি পরিমাণ প্রফিট তুমি করবে। এটা যদি তোমার প্রফিট করার বেশি চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমার উৎপাদন বাড়াতে হবে, সেলস বাড়াতে হবে এবং সেই অনুযায়ী মার্কেটিং করতে হবে। তোমার বাজার আর কোথায় কোথায় বাজার আছে সেটা সার্চ করতে হবে। সুতরাং কৌশলগত পরিকল্পনা মুনাফার পরিমাণ নির্ধারণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা প্রযুক্তি উন্নয়ন, প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হয়। কৌশলগত পরিকল্পনা অনুসরণ করলে আধুনিক প্রযুক্তির ব্যাপক ও এর উন্নয়ন নিশ্চিত করে উৎপাদনের ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন সম্ভব হয়। প্রপার ডিসিশন মেকিং, সঠিক সিদ্ধান্ত গ্রহণ। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের পারস্পরিক তথ্যাদি সম্পর্কে বিচার বিশ্লেষণ করার সুযোগ পাওয়া যায়। এতে করে অর্থনৈতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক ও প্রতিযোগিতামূলক তথ্যাদি বিশ্লেষণ করে বিনিয়োগ, সম্প্রসারণ, পণ্য উন্নয়ন ইত্যাদি সম্পর্কে একটা ডিসিশন নেওয়া অনেক সহজ হয়। বেসিস ফর ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ কার্য মূল্যায়ন ও নিয়ন্ত্রণের ভিত্তি। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ কর্মপদক্ষেপ নির্ধারণ, এর কার্যক্রম চিহ্নিত করা যায়। সুনির্দিষ্ট ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে তার ফলাফল সম্পর্কেও পূর্বানুমান করা যায়। আবার প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থাদি গ্রহণে এর সহায়তা প্রদান করা যায়। এভাবে কৌশলগত পরিকল্পনা কার্যমূল্যায়ন ও নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কৌশলগত পরিকল্পনার কারণে আমরা কী কী সুবিধা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৌশলগত পরিকল্পনা যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু অসুবিধাও রয়েছে। আমরা এখন জানব ডিসঅ্যাডভান্টেজেস অর লিমিটেশনস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অর্থাৎ কৌশলগত পরিকল্পনার অসুবিধা বা সীমাবদ্ধতা সমূহ। প্র্যাকটিক্যাল প্রবলেম, কৌশলগত পরিকল্পনা প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় নানামুখী সমস্যা লক্ষ্য করা যায়। দেখা যায় যে পরিকল্পনা করা হয়েছে, বাস্তবে অনেক ক্ষেত্রে সে পরিকল্পনা প্রয়োগ করা যায়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই। তুমি হয়তো চিন্তা করলে যে তুমি সারা বছর একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেল করবে। এখন তোমার একটা পরিকল্পনা আছে যে তোমার সমধর্মী অথবা সমমানের পরিকল্পনা যদি বাজারে চলে আসে, তাহলে তুমি সেই প্রোডাক্ট থেকে তোমার প্রোডাক্টের মান আরেকটু বাড়িয়ে তখন বাজারে ছাড়বে। তো দেখা যায় অনেক সময় তোমার এই প্ল্যানটা হয়তো ওই সময়ে বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। কেন? যেমন ধরো, তোমার নির্দিষ্ট একটা প্রোডাক্ট তুমি বাজারে ছেড়েছো, কিছুদিন পরে তোমার সমধর্মী অথবা সমমানের প্রোডাক্ট অন্য একটা কোম্পানি বাজারে নিয়ে আসবে। তখন তুমি আগের পরিকল্পনা অনুযায়ী তোমার প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধি করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধি করতে গেলে যে
যেসব উপাদান তোমার দরকার সেই সব উপাদান তখনও বাজারে অ্যাভেলেবেল না, অথবা তুমি সংগ্রহ করতে পারছো না। সুতরাং অনেক সময় পরিকল্পনা প্রণয়ন করলেই বাস্তবে সেটা প্রয়োগ করা নাও যেতে পারে। অনেক সময় বৃহদায়তন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে যে পরিকল্পনা নেওয়া হয় তার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়। এ ধরনের পরিকল্পনাকে আবার ব্যবসায়ের সাধারণ পরিকল্পনার সাথে সমন্বয় সাধন করে বাস্তবে প্রয়োগ করতে হয়। কিন্তু অনেক সময় সমন্বয় সাধন প্রক্রিয়া করতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রবলেম ইন সেটিং প্ল্যানিং প্রিমিসেস, অর্থাৎ পটভূমি নির্ধারণের সমস্যা। তোমার ব্যবসার ক্ষেত্রে তুমি যে ধরনের পটভূমি চিন্তা করে রেখেছো সেই ধরনের পটভূমি তুমি হয়তো ফেস নাও করতে পারো। সুতরাং কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পটভূমি তৈরিতে নানা ধরনের সমস্যা তুমি ফেস করতে পারো। দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পটভূমি তৈরি করতে হয়, যা খুবই দুঃসাধ্য ব্যাপার। যে সমস্ত উপাদান বিবেচনায় এনে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয় তা যথাসময়ে না হলে উক্ত পরিকল্পনা কার্যকর হয়তো নাও করতে পারো। টাইম কনজিউমিং, অর্থাৎ সময় সাপেক্ষ। কৌশলগত পরিকল্পনা প্রণয়নে বেশ সময় প্রয়োজন হয়, কেননা এর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, অনুসন্ধান ইত্যাদি কার্যাবলী সম্পাদনে যথেষ্ট পরিমাণ সময়ের ব্যয় হয়। সুতরাং কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে তোমার অনেক সময় দিতে হচ্ছে। অনেক সময় হয়তো এত সময় নষ্ট করার মতো সময় নাও থাকতে পারে। এক্সপেন্সিভ, অর্থাৎ ব্যয়বহুল। অনেক সময় কৌশলগত পরিকল্পনা প্রণয়নে যেসব আমাদের তথ্য উপাত্ত বিভিন্ন জিনিস লাগে সেটা সংগ্রহ করা অনেক সময় ব্যয়বহুল হতে পারে, আবার অনেক সময় তুমি হয়তো সংগ্রহ করতে নাও পারো। দীর্ঘ সময়ের লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, অনুসন্ধান ইত্যাদি সম্পাদনে অনেক সময় প্রচুর অর্থ ব্যয় করতে হয়, যা কিনা অনেক প্রতিষ্ঠান করতে পারে না। ল্যাক অফ এফিসিয়েন্ট ম্যানেজার, অর্থাৎ দক্ষ ব্যবস্থাপকের অভাব। অনেক সময় আমাদের যে ব্যবসায়িক কৌশল প্রণয়ন করা হয়, কিন্তু অনেক সময় অনেক ব্যবস্থাপক সেই কৌশল আসলে বুঝতে পারেন না এবং সে অনুযায়ী কাজ করতে পারেন না। তখন কি হয়? তখন তোমার পুরো কৌশলটাই ভেস্তে যেতে পারে। কৌশলগত পরিকল্পনা প্রণয়নের জন্য আবার অনেক সময় দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। কৌশলগত পরিকল্পনা প্রণয়নের জন্য দক্ষ লোক অথবা ব্যবস্থাপক অনেক সময় পাওয়া নাও যেতে পারে, কেননা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন দক্ষ ব্যবস্থাপকের মাধ্যমে এই জাতীয় পরিকল্পনার সফল বাস্তবায়ন সম্ভব হয়। বাস্তবে এই ধরনের ব্যবস্থাপকের আসলে অনেক অভাব রয়েছে, যে আসলে উনি একটা বিরূপ পরিবেশ কি হতে পারে অথবা ভবিষ্যতে কি কি পরিস্থিতি আমাদের ফেস করতে পারে, এটা আসলে পূর্বে থেকে অনুমান করা আসলে খুবই কঠিন একটি কাজ, এবং এটা এই ধরনের দক্ষ ম্যানেজার খুব কমই আছে। প্রবলেম ইন অল্টারনেশন, অর্থাৎ পরিবর্তনের সমস্যা। এ ধরনের পরিকল্পনা একবার গ্রহণের পর প্রয়োজনীয় পরিবর্তন হওয়া কষ্টসাধ্য বা ক্ষতিকর ও জটিল বিষয়। নতুন কোনো কিছু সংযোজন পুরনো বিষয়টি একেবারে সম্পূর্ণ পরিবর্তন করা খুবই কঠিন একটি কাজ। এতে পুরো প্রক্রিয়াটি নতুন করে সাজাতে হয় এবং যা কঠিন, কষ্টসাধ্য এবং অনেক সময়ের ব্যাপার।
পসিবিলিটিস অফ কাউন্টার অ্যাটাক, অর্থাৎ প্রতি আক্রমণের সমস্যা। তুমি হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নেবে, কী করবে, সেটা আগে থেকেই পরিকল্পনা প্রণয়ন করে রেখেছ। তোমার যে প্রতিপক্ষ আছে সেও হয়তো তোমার পরিবর্তিত পরিকল্পনায় কী করতে হবে সেও সেটা নির্ধারণ করে রাখতে পারে। সুতরাং তোমার পরিকল্পনা পরিবর্তন হলেই যে তোমার প্রতিপক্ষের পরিকল্পনা পরিবর্তন হবে না এমনটা কিন্তু ভাবা যাবে না। তখন দেখা যেতে পারে যে তুমি যেই রকম পরিবর্তিত পরিস্থিতিতে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছ, দেখা যাচ্ছে যে তোমার প্রতিপক্ষ অন্য একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তখন দেখা যাবে হয়তো তোমার পরিকল্পনাটা ফলপ্রসূ নাও হতে পারে। পসিবিলিটিস অফ মিসইন্টারপ্রেশন, অর্থাৎ ভুল ব্যাখ্যার সম্ভাবনা। অনেক সময় কৌশল পরিকল্পনাটি নিম্ন পর্যায়ে নতুনভাবে ব্যাখ্যা বা উপস্থাপিত হয়। এতে নিম্ন পর্যায়ে এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। ডিমেরিটস অফ এক্সপোজ অফ সিক্রেসি, অর্থাৎ গোপনীয়তা প্রকাশের কুফল। এখানে একটি স্পেলিং মিস্টেক আছে, এক্সপোর্টস হয়ে গেছে, আসলে এটা হবে এক্সপোজ, তোমরা ঠিক করে নিও। দেখো, গোপনীয়তা কৌশলগত পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ উপাদান। তুমি কখন কি প্ল্যান করবে, কখন কি কাজ করবে সেটা আসলে গোপন থাকা দরকার। তোমার যদি গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমার প্রতিপক্ষ সেটা জেনে ফেলে, সেও তার পরিবর্তিত পরিস্থিতিতে কি কাজ করবে সে অনুযায়ী কাজ করতে পারে। সুতরাং গোপনীয়তা কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিযোগীরা কোনো কারণে যদি পরিকল্পনা সম্পর্কে আগাম জানতে পারে তাহলে খুব সহজেই আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করতে পারে, যা কিনা তোমার জন্য ব্যবসার সমস্যা হতে পারে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, দেখো, কৌশলগত পরিকল্পনা আমরা যেরকম সুবিধা দেখলাম, ঠিক তেমনি কৌশলগত পরিকল্পনার কিছু অসুবিধাও আছে। তারপর আমি বলবো একটা ব্যবসার ক্ষেত্রে অথবা যে কোনো কাজের ক্ষেত্রে কৌশলগত পরিকল্পনার দরকার আছে। আর কৌশলগত পরিকল্পনার কিছু সমস্যা থাকলেও অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য সহায়ক হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যান্ড অপারেশনাল প্ল্যান, অর্থাৎ কৌশলগত পরিকল্পনা ও কার্যিক পরিকল্পনার মধ্যকার পার্থক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নিই ডিফারেন্স বিটুইন অপারেশনাল প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান, অর্থাৎ কৌশলগত পরিকল্পনা ও কার্যিক পরিকল্পনার মধ্যে কি কি পার্থক্য আছে চলো আমরা তা এক নজরে দেখে নিই। অবজেক্টিভ বা প্রথমে দেখো অবজেক্টিভ বা উদ্দেশ্য। দেখো, কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে এর উদ্দেশ্য প্রণয়ন করার সাথে কৌশলগত পরিকল্পনা সম্পৃক্ত। কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত লক্ষ্য অর্জন করা এর প্রধান উদ্দেশ্য। অন্যদিকে কার্যিক পরিকল্পনার ক্ষেত্রে অর্থাৎ অপারেশনাল প্ল্যানের ক্ষেত্রে উদ্দেশ্য স্থিতি সম্পর্কিত, অর্থাৎ এর পরিকল্পনা উদ্দেশ্য অর্জনের পন্থা নির্ধারণ করে থাকে। স্কোপ অর্থাৎ আওতা। স্ট্র্যাটেজিক প্ল্যান অথবা কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে বৃহত্তর পরিবেশে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়। নির্দিষ্ট ক্ষেত্রে
নির্দিষ্ট ক্ষেত্র নিয়ে এটি আলোচনা করে না, বরং প্রতিষ্ঠানের সর্বস্তরের এই পরিকল্পনা ব্যাপৃত থাকে অথবা বিস্তৃত থাকে। অন্যদিকে দেখো, অপারেশনাল প্ল্যান অথবা কার্যিক প্ল্যান এর আওতা অত্যন্ত সীমিত। নির্দিষ্ট পরিসরে বার্ষিক পরিকল্পনা প্রণীত হয়ে থাকে। নেচার অফ প্ল্যান অথবা প্রকৃতি। স্ট্র্যাটেজিক প্ল্যান অথবা কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে এই কৌশলগত পরিকল্পনা মৌলিক পরিকল্পনার অন্তর্ভুক্ত। এ ধরনের পরিকল্পনা সাধারণত দিক নির্দেশকমূলক হয়ে থাকে। অন্যদিকে অপারেশনাল প্ল্যান অথবা কার্যিক পরিকল্পনা বা এটি কার্যিক পরিকল্পনা সহায়ক বা গৌণ পরিকল্পনার পর্যায়ভুক্ত। টাইম ফ্রেম বা সময় কাঠামো। কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে এটি দীর্ঘকালীন সময়ের জন্য প্রণয়ন করা হয়। সাধারণত কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যান 5 থেকে 10 বছর সময়ের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। অন্যদিকে কার্যিক পরিকল্পনা বা অপারেশনাল প্ল্যান স্বল্পকালীন সময়ের জন্য সাধারণত 1 সপ্তাহ থেকে 1 বছরের জন্য প্রণয়ন করা হয়ে থাকে। অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। কৌশলগত পরিকল্পনা সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানসমূহে প্রণীত ও ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে কার্যিক পরিকল্পনা বা অপারেশনাল প্ল্যান ক্ষুদ্র অথবা বৃহৎ সকল ধরনের পরিকল্পনার জন্যই উপযোগী। প্ল্যানিং অথরিটি বা প্রণয়নকারী কর্তৃপক্ষ। কৌশলগত পরিকল্পনা ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত হয়। অপরদিকে কার্যিক পরিকল্পনা সাধারণত মধ্য ও নিম্নস্তরের নির্বাহী কর্তৃক প্রণয়ন করা হয়ে থাকে। টাইম অ্যান্ড কস্ট, সময় ও ব্যয়। কৌশলগত পরিকল্পনা প্রণয়নে যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। যেহেতু এটার আওতাটা অনেক বড়, সেহেতু কৌশলগত পরিকল্পনা প্রণয়নে যথেষ্ট সময় লাগে এবং ব্যয়বহুল, এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে অনেক অভিজ্ঞ লোকের দরকার হয়। অন্যদিকে কার্যিক পরিকল্পনা বা অপারেশনাল প্ল্যান স্বল্প বয়সে করা হয় বলে এটি প্রণয়ন তুলনামূলকভাবে কম সময় লাগে এবং ব্যয়ও কম লাগে, এবং এটি প্রণয়নে তুলনামূলকভাবে কম অভিজ্ঞ লোক দ্বারা সম্পন্ন করা যায়। সোর্স অফ ইনফরমেশন অর্থাৎ তথ্যের উৎস। কৌশলগত পরিকল্পনা বৃহত্তর পরিসরে পরিণত হয় বলে এর তথ্য উপাত্ত অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করা হয়। অপরদিকে কার্যিক পরিকল্পনায় গৃহীত তথ্য ও উপাত্ত সাধারণত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়। আনসার্টেনিটি বা অনিশ্চয়তার পরিমাণ। কৌশলগত পরিকল্পনায় অনিশ্চয়তার পরিমাণ অপেক্ষাকৃত অনেক বেশি থাকে। অপরদিকে কার্যিক পরিকল্পনা বা অপারেশনাল প্ল্যান অনিশ্চয়তার পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। ইফেক্ট, বাংলা বলতে গেলে প্রভাব বা ফলাফল। দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার প্রভাব অত্যন্ত বেশি ও কার্যকর, তবে ব্যাপকভাবে এর ব্যাপ্তি বলে এর কার্যকারিতা মূল্যায়ন কষ্টসাধ্য। অন্যদিকে কার্যিক পরিকল্পনা বা অপারেশনাল প্ল্যান স্বল্পমেয়াদী পরিকল্পনার তুলনামূলকভাবে সীমিত এবং এর ফল সহজেই পরিমাপ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ছিল আজকে আমাদের পাঠ। তোমরা বাসায় পড়বে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা।